অনলাইনে এভাবে পড়ানোটার এক্সপেরিয়েন্স আমাদের এটাই প্রথম। আমরা আগে কখনো এভাবে লং কেস ক্লাস করিও নাই বা পড়াইও নাই। অনলাইনে লং কেস যে নেওয়া যায় সেটা আসলে আজকে প্রথম এক্সপেরিয়েন্স। তো পেশেন্ট ছাড়া লং কেস নেওয়া আসলে খুব ডিফিকাল্ট এবং এটা আসলে খুবই ইনপ্র্যাকটিক্যাল, অনেকটুকুই থিওরিটিক্যাল হয়ে যাবে। তারপরে যতটুকু পারা যায় মাঝে মাঝে আমি ডিসকাস করব। যারা আমি এখানে নাম দেখতে পাচ্ছি তারা আমার সাথে একটু কোঅপারেট করবেন বা একটু আমার সাথে একটু আলোচনা অংশগ্রহণ করবেন। যদি আমি শুধু একাই বলে যাই তাহলে এটা কিন্তু লেকচার হয়ে যাবে, এটা আর লং কেসের কেস হবে না। আচ্ছা, আজকের লং কেস প্রথমে আমি শুরু করি। যেহেতু এটা লং কেসটা আসলে আপনারাই প্রেজেন্ট করেন কিন্তু আজকে আমি প্রেজেন্ট করব। এটা ধরেন আমার একটা কেসের কথা আমি বলবো এখানে। প্রথমে পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট। পেশেন্টের নাম হচ্ছে নেম মিস্টার আব্দুল কাদির, 35 years, male, religion Islam. He is a carpenter, married. He is from আটগ্রাম, জকিগঞ্জ, সিলেট। সিলেটের জকিগঞ্জ থেকে এসেছেন এবং উনি 8 অগাস্টে ভর্তি হয়েছিলেন এবং আমি তাকে 10 অগাস্ট এক্সামিন করি। পেশেন্ট ওয়ার্ড নাম্বার 1 মেডিসিনে বেড নাম্বার 10 এ ভর্তি হয় এবং আউটডোরের মাধ্যমে ভর্তি হয়। So it was not an emergency admission, it was a routine admission. তো পেশেন্টের কমপ্লেইন কি ছিল? পেশেন্টের কমপ্লেইন ছিল feeling of a lump in the upper abdomen for the last 3 months. Number 1. Number 2, anorexia and weight loss for the last 2 months. এই দুইটাই হচ্ছে তার মেইন কমপ্লেইন ছিল, যে লেফট আপার অ্যাবডোমেনে একটা ল্যাম্প ফিলিং হচ্ছিল এবং অ্যানোরেক্সিয়া এবং ওয়েট লস। তার মানে সে 3 মাস থেকে সে অসুস্থ, তার আগে সে ভালো ছিল। The patient states that he was completely all right 3 months back. Since then, he noticed a lump in the left upper abdomen. Lump was gradually increasing in size day by day, and he now feels heaviness in the left side of his abdomen. There is mild dull aching pain at the left side of the abdomen. The patient also complained of anorexia and weight loss for the last 2 months. He feels abdominal fullness before completing his meal. He states that he lost approximately 1/3 of his weight in the last 2 months. The patient again complained of generalized weakness, palpitation, occasional dizziness for the last 2 months. He finds it difficult to perform daily professional activities for the last 2 months. There was no history of fever, bleeding manifestation like hematemesis and melena, yellow color from the sclera and urine, swelling of the body, pigmentation, bone pain, bowel and bladder abnormalities. সুতরাং এই ছিল তার টোটাল প্রেজেন্ট ইলনেসের ডেসক্রিপশন। খুব বেশি কমপ্লেইন ছিল না, জাস্ট লেফট আপার অ্যাবডোমেনে একটা ম্যাস ও লাম্প ফিলিং হচ্ছিল এবং এটা গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ডে বাই ডে। and he now feels heaviness in the left upper abdomen এবং সাথে একটু মাইল্ড ডাল একিং পেইন লেফট সাইড অফ দ্য অ্যাবডোমেন আছে। অ্যানোরেক্সিয়া ছিল ফর দ্য লাস্ট 2 মান্থস এবং সে যখন মিল নেওয়ার কমপ্লিট করার আগে তার মনে হয় তার পেটটা ভরে গেছে, অ্যাবডোমিনাল ফুলনেস ফিলিং হয় এবং তার ওয়েট লস সে অ্যাপ্রক্সিমেটলি বলছে তার 1/3 ওয়েট লস লাস্ট 2 মান্থসে হয়ে গেছে এবং কিছু জেনারেলাইজড উইকনেস, পালপিটেশন, ডিজিনেস এগুলার কমপ্লেইন ছিল। এটা হয়তোবা কোনো অ্যানিমিয়ার সিম্পটম হতে পারে এবং এটার জন্য সে গত 2 মাস ধরে তার নরমাল যে প্রফেশনাল অ্যাক্টিভিটি, কার্পেন্টারের অ্যাক্টিভিটি সেটা সে করতে তার প্রবলেম হচ্ছিল। আর ইম্পর্টেন্ট নেগেটিভ হিস্ট্রি ছিল যে তার কোনো জ্বরের হিস্ট্রি ছিল না, তার ব্লিডিং ম্যানিফেস্টেশন ছিল না লাইক হেমাটেমেসিস মেলানা, কোনো ধরনের জন্ডিস মানে ইয়েলো কালেকশন স্ক্লেরা ইন ইউরিনের হিস্ট্রি ছিল না, বডি সোয়েলিং এর হিস্ট্রি ছিল না, পিগমেন্টেশন এর হিস্ট্রি ছিল না এবং বমি পেইন বা বাউল ব্লাডার অ্যাবনর্মালিটিস এগুলোর কোনো হিস্ট্রি ছিল না। হিস্ট্রি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন।
হিস্ট্রি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারে। আপনারা পার্টিসিপেট করতে হবে। পার্টিসিপেট না করলে আসলে কেস এভাবে পড়ানো যাবে না, এটা লেকচার হয়ে যাবে। স্যার হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেন্সে কি স্যার আমি হেমাটোমেসিস মেলান্না শব্দগুলো ইউজ করতে পারবো মেডিকেল টার্ম? এটা অবশ্য ঠিক। এই হেমাটোমেসিস ম্যালানা মেডিকেল টার্ম ইউজ করা যাবে না এখানে। আসলে এটা আমার লিখতে ভুল হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা আপনি খুব ভালো বলছেন। এখানে আসলে বলতে হবে যে ভমিটিং অফ ব্লাড অ্যান্ড পারেক্টাল ব্লিডিং অথবা ব্ল্যাক টারিস টু, এটা এভাবে উল্লেখ করতে হবে। ভেরি গুড, এটা আপনি খুব ভালো এখানে উল্লেখ করছেন। আর কটা কোশ্চেন? আর কারো কোনো কোয়ারি থাকলে বলেন। আমরা যখন একটা প্রেজেন্ট ইলনেস ডিসক্রাইব করব তখন আসলে আমরা প্রথমে চিফ কমপ্লেইন, যেটা তিনটা পার্টে প্রেজেন্ট ইলনেসকে ডিসক্রাইব করবো। প্রথমে হচ্ছে চিফ কমপ্লেইন, যেটা চিফ কমপ্লেইন গুলাকে ইলাবোরেট করব। চিফ কমপ্লেইন ইলাবোরেট করার পরে যেগুলা চিফ কমপ্লেইনে আসে না, এই ধরনের কিছু মাইনর কমপ্লেইন থাকতে পারে, সেই মাইনর কমপ্লেইন গুলাকে আমরা ডিসক্রাইব করব। আর লাস্টলি হচ্ছে যেগুলা ইম্পর্টেন্ট রিলেটেড হিস্ট্রি নেগেটিভ, মানে পেশেন্টের ছিল না কিন্তু থাকতে পারতো, সেগুলাকে আমরা নেগেটিভ হিস্ট্রিতে বলবো। এই তিনটা পার্টে আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট লিস্টটাকে সাজাবো, তাহলে আমাদের পয়েন্টস গুলো মিস স্যার কম হবে। ওয়েট লসটা স্যার কিভাবে স্যার ইলাবোরেট করব স্যার, আরেকটু কাইন্ডলি এখানে বুঝাবেন? আমরা অনেকভাবে ইলাবোরেট করতে পারি। এখানে সে অ্যাপ্রক্সিমেটলি আমরা অনেক সময় রোগীকে জিজ্ঞেস করি যে আপনার ওয়েট লস যখন হলো তখন আপনি কিভাবে বুঝলেন, যে কতটুকু কিভাবে। অনেক সময় যদি শিক্ষিত পার্সন হয় তাহলে সে এক্স্যাক্টলি বলতে পারে যে তার 3 মাস আগে 5-6 মাস আগে তার ওয়েট এত ছিল। অনেকে প্রায় মেজার করে, অনেক যারা সচেতন তারা কিন্তু মেজার করে। এরকম যদি কেউ বলতে পারে তাহলে আপনি বলবেন যে তার আগে এত ওয়েট ছিল, বর্তমানে তার এত ওয়েট। এটা হলে একদম স্পেসিফিক হয়ে যায়। আর নন স্পেসিফিক্যালি আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে আগে যে সে প্যান্ট পরতো বা শার্ট পরতো সেগুলো লুজ হয়ে গেছে কিনা, বা মহিলা যদি হয় তাহলে তার ব্লাউজটা লুজ হয়ে গেছে কিনা, এগুলা দিয়ে অনেক সময় অ্যাপ্রক্সিমেটলি বোঝা যায়। আর অনেক সময় আমরা রুগীকে জিজ্ঞেস করি যে আপনার টোটাল আগে যে স্বাস্থ্য ছিল তার কতটুকু কমছে। অনেক সময় আমরা বলি যে 16 আনার মধ্যে কয় আনা কমছে, বা 3 ভাগের 4 ভাগের মধ্যে কয় ভাগ কমছে। এভাবে অনেক সময় ব্লান্টলি ডিসক্রাইব করে অনেকে। তো যদি স্পেসিফিক্যালি পেশেন্ট জানা থাকে যে প্রিভিয়াসলি তার 3 মাস আগে তার ওয়েট এত ছিল, এখন তার এত, তাহলে আপনার জন্য আরো মানে স্পেসিফিক হয়। আমার পেশেন্ট ভাবে আসলে ওভাবে তার ওয়েট জানা ছিল না, সে অ্যাপ্রক্সিমেটলি বলছে যে তার তার অনুমান যেটা তার 1/3 ওয়েট লস করছে তার আগের থেকে। এবং তার কিছুটা তার মানে সে যে প্যান্ট পরতো বা শার্ট পরতো সেগুলো কিছুটা লুজ হয়ে গেছে আগে থেকে। আর কারো কোশ্চেন বলেন? আচ্ছা, এটা তাহলে আপনারা একটু খেয়াল, আমাকে যিনি এখানে কোয়েশ্চেন করেছিলেন যে হেমাটাইমসিস মেলানা, এখানে এক্স্যাক্টলি এটা এখানে উল্লেখ করা যাবে না। এটা ভেরি গুড, আমি এটা কারেকশন করে নেব। এটা কিন্তু প্রেজেন্ট ইলনেসে পেশেন্টের ভাষা বলতে হবে। এখানে আমার একটা ভুল হয়েছে। বাকি আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এখানে আমি ফিভারের কথা কেন বললাম, যে একটা পেশেন্টের লাম্প ইন দ্য আপার অ্যাবডোমেন, আমার উদ্দেশ্য ছিল যে ফিভারের সাথে এরকম লেফট সাইডে আপার অ্যাবডোমেনে যদি লাম্প হয় তাহলে আমার কি কি হতে পারে, কজ কি হতে পারে এই ধরনের লাম্প? মানে কালা জ্বর। না না না, মানে লাম্পটা কি, অরিজিন কি? ইজ ইট স্প্লিন, লেফট কিডনি? এই দুটার মধ্যে জি তো একটা হবে, এই দুটার জি মধ্যে স্যার, একটা হবে। হাইপারস্প্লেনিজম হতে পারে স্যার। না না না, লাম্প মানে হচ্ছে লেফট আপার অ্যাবডোমেনে হয় স্প্লিন হবে নাহলে কিডনি হবে, লেফট কিডনি হবে। তো যদি স্প্লিন হয়ে থাকে তাহলে আমি ফিভার হিস্ট্রিটা এই জন্য নিব যে স্প্লিনোমেগালি সাধারণত বড় হয়, ম্যালেরিয়া, কালাজ্বর এইগুলাতে স্প্লিন বড় হয়, এই জন্য ফিভার হিস্ট্রিটা নেব। আর ব্লিডিং ম্যানিফেস্টেশনের হিস্ট্রিটা নিব, যে যদি এটা ক্রনিক লিভার ডিজিজ হয়ে পোর্টাল হাইপারটেনশন হয়ে থাকে সেক্ষেত্রে তার হেপাটাইটিস বা মেলানার হিস্ট্রি হতে পারে। অথবা যদি এটা কোনো হেমাটোলজিক্যাল কোনো ম্যালিগনেন্সি হয়ে থাকে সেক্ষেত্রে তার প্লেটেলেট ডিসফাংশন বা প্লেটেলেট কাউন্ট কমে তার ব্লিডিং ম্যানিফেস্টেশন হতে পারে। এই জন্য ব্লিডিং হিস্ট্রিটা নিচ্ছি। ইয়েলো কালারেশন অফ দ্য স্ক্লেরা ইন ইউরিন, তার অ্যাসোসিয়েটেড জন্ডিস যদি থাকে
অথবা প্রিভিয়াস মানে রিসেন্টলি যদি জন্ডিস থাকে তাহলে আমরা লিভার ডিজিজটা চিন্তা করবো, এই জন্য জন্ডিস হিস্ট্রিটা নিচ্ছি। সোয়েলিং অফ দ্য বডি, এটা সাধারণত লেফট আফটার অ্যাবডোমিনাল লাম্পের সাথে সোয়েলিং চায়, বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজে, বিশেষ করে সিএলডি তে যদি সোয়েলিং অফ দ্য বডি, বিশেষ করে লোয়ার লিভ এবং অ্যাবডোমিনাল সোয়েলিং হতে পারে, এই জন্য সোয়েলিং অফ দ্য বডি হিস্ট্রিটা নিচ্ছি। পিগমেন্টেশন, এটাও ক্রনিক লিভার ডিজিজ, কালাজ্বর, এগুলোতে পিগমেন্টেশন হতে পারে, এই জন্য পিগমেন্টেশন হিস্ট্রিটা নিয়ে নিলাম। বোন পেইন, এটা হেমাটোলজিক্যাল ম্যালিগনেসি গুলাতে বিশেষ করে বোন পেন হতে পারে, এই জন্য বোন পেন হিস্ট্রিটা নিচ্ছি। আর বাউল ব্লাডার অ্যাবনর্মালিটি সাধারণত ক্রনিক লিভার ডিজিজে সাধারণত অনেকের স্ক্যান্টি মিউটিলেশন থাকে, অথবা যদি বাউল ব্লাডার অ্যাবনর্মালিটির মধ্যে আসলে ওই যে ম্যালেনাটাকে আমরা ইনক্লুড করতে যাচ্ছি, ম্যালেনা বা অল্টারেশন অফ দ্য বাউল হ্যাবিট, এই ধরনের কোনো কমপ্লেইন আছে কিনা। অথবা এমনও হতে পারে যে লেফট সাইডের লাম্প যেটা একটা কোলনিক, লেফট ডিসেন্ডিং কোলনে কোনো লাম্প হতে পারে, সেক্ষেত্রে ব্লাডার বাউল অ্যাবনর্মালিটি থাকতে পারে। আরো যদি আপনি ডিডি চিন্তা করেন, ডিডি চিফ কমপ্লেইন বা মাইনর কমপ্লেইন শুনলে আপনার মাথায় কম চিন্তা চলে আসবে যে কি হতে পারে, তখন আপনি ডিডি চিন্তা করলে সেই ডিডির কজ অনুসারে আপনি ইম্পর্টেন্ট নেগেটিভ হিস্ট্রিগুলো আপনি পেশেন্টকে কোয়ারি করে হিস্ট্রি নেবেন। পেশেন্ট হয়তো সব নিজে বলবে না, আপনাকে জিজ্ঞেস করে করে সিস্টেমিক কোয়ারি করে তাকে বের করতে হবে। আচ্ছা, আমরা নেক্সট ইয়েতে যাই, পার্টে যাই, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। এখানে আমরা জানতে চাচ্ছিলাম যে তার আগে কখনো জন্ডিস হিস্ট্রি ছিল কিনা। সে বলছে তার আগে কখনো জন্ডিস হিস্ট্রি ছিল না। আর কোনো পাস্ট হিস্ট্রি কি জানতে চান এই পেশেন্টের? আর কোনো পাস্ট হিস্ট্রি কি জানতে চান রিলেটেড? স্যার ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি স্যার। এটা তো হচ্ছে ট্রিটমেন্ট হিস্ট্রির মধ্যে পড়বে। টিউবারকুলোসিস, মানে আপনি যে লেফট সাইডের লাম্প ইন দ্য আপার অ্যাবডোমেন সেটাকে ভাবতেছেন টিউবারকুলোসিসের ম্যানিফেস্টেশন হিসেবে। ঠিক আছে, কিন্তু পেশেন্ট তো জ্বরের কথা বলে নাই। আর কোনো পাস্ট হিস্ট্রি? আচ্ছা, নেক্সট ট্রিটমেন্ট হিস্ট্রি বা ড্রাগ হিস্ট্রি, যেটা পেশেন্ট took some medicine according to advice of local doctors for his abdominal discomfort, বিশেষ করে অমিপ্রাজোল এবং ডমপেরিডন। যাতে অ্যাবডোমিনাল ফুলনেস ছিল, এগুলা সে লোকাল ডক্টরের মাধ্যমে সেগুলা নিয়েছিল। কোনো ধরনের ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি ছিল না। Next, family history. Patient has 3 brothers and 2 sisters. All of them are alive and healthy. His father and mother are also alive and healthy. He has 2 sons and 1 daughter. They, including his wife, are all are alive and healthy. তার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ এই ধরনের কোনো ডিজিজ দিয়ে এফেক্টেড হয়নি। সুতরাং ফ্যামিলিতে কোনো ধরনের এই ধরনের কোনো ডিজিজ কারো ছিল না, অ্যাবডোমিনাল লাম্প এবং তার সাথে অ্যানোরেক্সিয়া, ওয়েট লস। পেশেন্টের পার্সোনাল হিস্ট্রিতে দেখা যাচ্ছে পেশেন্ট ইজ কার্পেন্টার ফর দ্য লাস্ট 20 years. He is smoker for 15 years. Smokes 10 cigarettes per day. He is non-alcoholic. He has no extramarital sexual relationship. He has no history of IV drug abuse. No pet animal at house. তাহলে এখানে শুধুমাত্র স্মোকিং এর হিস্ট্রিটা পজিটিভ পেলাম, তার এক্সপোজারের হিস্ট্রি নাই, তার অ্যালকোহলিজমের হিস্ট্রি নাই। এগুলো হচ্ছে লিভার ডিজিজের সাথে রিলেটেড। হেপাটাইটিস সি ভাইরাস, বি ভাইরাস, এগুলা এক্সপোজারের মাধ্যমে আপনার আসতে পারে। তারপর হেপাটাইটিস সি ভাইরাস আইভি ড্রাগ অ্যাবিউজের মাধ্যমে আসতে পারে। অ্যালকোহলিজমের মাধ্যমে লিভার ডিজিজ হতে পারে। বেশিরভাগ লিভার ডিজিজের সাথে রিলেটেড এগুলো, এই জন্য এই হিস্ট্রিগুলো নেওয়া হয়েছে। Socio-economic history, তার monthly income around 50,000 to 20,000 টাকা per month. He lives in tin shed semi paka house, টিউবওয়েল ওয়াটার ড্রিঙ্ক করে এবং স্যানিটারি ল্যাট্রিন ইউজ করে। পেশেন্টের আমরা যখন জেনা এক্সামিনেশন করলাম, পেশেন্টকে পেলাম যে পেশেন্ট ইজ ইল লুকিং,
decubitus on choice, intelligent, cooperative, body build is average, nutritional status, তার বডি ওয়েট ইয়ে অনুসারে সে আন্ডার নিউট্রিশনের মধ্যে পড়ে নেই, এই জন্য নর্মাল লিখছি। মডারেট এনিমিয়া ওয়াজ প্রেজেন্ট, জন্ডিস ওয়াজ অ্যাবসেন্ট। সুতরাং এখানে পজিটিভ ফাইন্ডিং হচ্ছে ইল লুকিং এবং মডারেটলি অ্যানিমিক। সায়ানোসিস, ক্লাবিং, কয়েলিনিকিয়া, লিকুইনিকিয়া, splinter hemorrhage absent, pulse 90 regular, normal volume, character, no delay present, blood pressure 120 by 70 millimeter mercury, JBP is not raised, and no edema, no dehydration. Temperature was normal, bony tenderness absent, gynecomastia absent, lymph node not enlarged, thyroid gland not enlarged, skin pigmentation absent, hair distribution is normal, spiral angioma absent. তাহলে আমরা জেনারেল এক্সামিনেশনে শুধুমাত্র পজিটিভ ফাইন্ডিং পেলাম, পেশেন্ট ইজ ইল লুকিং এন্ড পেশেন্ট ইজ মডারেটলি অ্যানিমিক। এছাড়া জেনারেল এক্সামিনেশনে আর কোনো ফাইন্ডিং নেই। এভালুয়েশন সিস্টেমিক এক্সামিনেশনে আমরা পেশেন্টকে প্রথমে, যেহেতু অ্যাবডোমিনাল লাম্পের কথা বলবো, আমরা প্রথমে এই জন্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমটা এক্সামিন করলাম। ওরাল ক্যাভিটি, টাং, লিপ, গাম এগুলোতে কোনো অ্যাবনর্মালিটি নাই এক্সেপ্ট মাইল্ড পেলোড। অ্যানিমিয়ার জন্য একটু পেল ছিল, কোনো ধরনের পিগমেন্টেশন ছিল না, বা এখানে কোনো ইনফেকশনের কোনো এভিডেন্স ছিল না। অ্যাবডোমেন যখন আমি ইন্সপেকশন করলাম তখন দেখলাম যে আপার অ্যাবডোমেন ইজ ডিস্টেন্ডেড, মোর মার্ক ইন দ্য লেফট আপার কোয়াড্র্যান্ট, শেপ of abdomen is otherwise normal, umbilicus central, inverted, respiration is abdominothoracic, superficial veins is normal, and no visible peristalsis and pulsation present. সুতরাং তার শুধু লেফট আপার অ্যাবডোমেনে একটা সোয়েলিং মনে হচ্ছিল। পালপেশন যখন করলাম তখন দেখলাম যে তার লিভার ইজ পালপেবল 2 cm from the right subcostal margin in the mid-clavicular line. Margin is sharp, surface smooth, non-tender and firm in consistency. No hepatic or rui or rub present. তাহলে এখানে mild hepatomegaly আছে। Spleen is hugely enlarged 15 cm from the left subcostal margin in the left anteroaxillary line towards the right iliac fossa. There is a notch in its upper border. Surface is smooth, consistency is firm, is non-tender, and no splenic rub or rui audible. So abdominal finding হচ্ছে এখানে liver 2 cm enlarged, spleen 15 cm from the left subcostal margin in the anteroaxillary line থেকে, এখানে right iliac fossa থেকে enlarged. Kidney not palatable, urinary bladder not distended, para-aortic lymph node not palpable, genitalia including testes are normal. Percussion is shifting dullness, fluid fill absent, and auscultation এ কোনো abnormality like hepatic rui or splenic rub পাওয়া যায়নি। আদার কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম আমি এখানে ডিটেইলস লিখে নাই, কিন্তু আপনাদের পরীক্ষায় লিখতে হবে, সবগুলো পয়েন্টস লিখতে হবে, এগুলোতে কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায়নি। এখন তাহলে আমরা যদি সামারাইজ করি, পেশেন্ট হচ্ছে 3 মাসের লেফট আপার অ্যাবডোমেনে একটা লাম্পের প্রেজেন্টেশন নিয়ে আসছে, সাথে অ্যানোরেক্সিয়া, ওয়েট লস আছে, সাথে উইকনেস এবং ডিজিনেস, পালপিটেশন এগুলা কমপ্লেইন ছিল। পেশেন্টের কোনো ব্লিডিং এর হিস্ট্রি ছিল না, কোনো সোয়েলিং এর হিস্ট্রি ছিল না, জন্ডিসের হিস্ট্রি ছিল না, পেশেন্টের কোনো বাল বার্ডার অ্যাবনর্মালিটি ছিল না। আমরা এক্সামিন যখন করলাম পেশেন্টের কোনো সিগনিফিক্যান্ট পাস্ট হিস্ট্রি ছিল না। পেশেন্টের এক্সামিন করার সময় আমরা পেলাম পেশেন্ট ইজ ইল লুকিং অ্যান্ড পেশেন্ট হ্যাজ মডারেটলি অ্যানিমিয়া আছে পেশেন্টের। অ্যাবডোমেন এক্সামিনেশনে তার হিউজ স্প্লেনোমেগালি সাথে মাইল্ড হেপাটোমেগালি প্রেজেন্ট। পেশেন্টের অ্যাসাইটিস নাই, কোনো ইডিমা নাই, ডিপেন্ডেন্ট ইডিমা নাই। এখন বলেন আদার সিস্টেম ইজ নরমাল। পেশেন্টের আপনাদের কি মনে হয় প্রভিশনাল ডায়াগনোসিস কি হতে পারে? একজন বলেন প্রভিশনাল ডায়াগনোসিস কি? কি মনে হয়? "35 years old male patient." হ্যাঁ বলেন, কে কে বলবেন?
হ্যালো, আমি কি শুনতে পাচ্ছেন আপনারা? আপনারা পার্টিসিপেট করেন, প্রফেশনাল ডায়াগনোসিস কি বলেন? ইফতেখার আহমেদ, আপনি বলেন। ইফতেখার আহমেদ বলেন, প্রফেশনাল ডায়াগনোসিস কি? স্যার হিমোলাইটিক অ্যানিমিয়া। হ্যাঁ, হিমোলাইটিক অ্যানিমিয়া। হেমোলাইটিক এনিমিয়া। হেমোলাইটিক এনিমিয়ার ট্রায়াড আছে, ট্রায়াডটা বলেন তো কি? স্যার ট্রায়াডটা স্যার বলতে পারবো না, কিন্তু স্যার হ্যাঁ, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, তারপর স্যার স্প্লিনোমেগালি স্যার প্রেজেন্ট। ঠিক আছে। ট্রায়াডের একটা হচ্ছে স্প্লেনোমেগালি, আর তারপর স্যার অ্যানিমিয়া, এনিমিয়া, রাইট, দুইটা। 3 নাম্বার আর স্যার জন্ডিস। মাইল্ড জন্ডিস নাই, পেশেন্টের তো জন্ডিস নাই। আর হেমোলাইটিক এনিমিয়া আপনি কি অ্যাকোয়ার্ড না কনজেনিটাল? এটা স্যার ফ্যামিলি হিস্ট্রি অনুযায়ী বলতে হবে স্যার। এখন ফ্যামিলি হিস্ট্রি তো নাই স্যার। অ্যাকোয়ার্ড হেমোলাইটিক এনিমিয়া গুলাতে এত বড় স্প্লিন হয় না, সাধারণত স্প্লেনোমেগালি ইউজ হয় কনজেনিটাল হেরেডিটারি যেগুলা, ওই সমস্ত কজ গুলাতে। আর পেশেন্টের বয়স তো 35 ইয়ার্সে হেমোলাইটিক এনিমিয়া, হেরেডিটারি হেমোলাইটিক এনিমিয়া আরো আগে প্রেজেন্ট করার কথা। এত হিউজ স্প্লেনোমেগালি, তার মানে ডেফিনেটলি এটা মানে মেজর ভ্যারাইটিস অফ কোনো, যদি হেরিডিটারি হেমোলাইটিক এনিমিয়া হয়ে থাকে সেক্ষেত্রে সিমটম আরো আর্লি এজে আসার কথা, এত দেরিতে আসার কথা না। কারণ পেশেন্ট কিন্তু এর আগে কোনো ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি নেয় নাই, সুতরাং বোঝাই যাচ্ছে তার এই ধরনের এনিমিক সিমটম তার আগে ডেভেলপ করে নাই। ঠিক আছে, এটা বললে অনেক পরে বলতে হবে, প্রথমে এটা বলা যাবে না। আর কোনো ডিডি? এনি আদার ডিডি? স্যার হ্যাঁ, ম্যালেরিয়া কালাজ্বর বলা যেত, কিন্তু স্যার ফিভারের তো কোনো হিস্ট্রি নাই স্যার, এর জন্য। ফিভারের তো কোনো হিস্ট্রি নাই, সুতরাং কালাজ্বর বলা ডিফিকাল্ট। আর পেশেন্ট কালাজ্বরের কিছু এন্ডেমিক জোন আছে, পেশেন্ট তো ওই ধরনের এন্ডেমিক জোন থেকে আসে নাই। কালাজ্বরের এন্ডেমিক জোন কোনগুলা? ওই যে ময়মনসিংহ বেল্ট, যেগুলা ময়মনসিংহ, গাজীপুর, তারপরে পদ্মা নদীর এপার ওই পার, এই সমস্ত জায়গায়, সিরাজগঞ্জ, এই সমস্ত জায়গায় হয়। সে জকিগঞ্জ থেকে আসছে বা ওই ওই এলাকাতে সে কখনো থাকে নাই। আপনি থিওরিটিক্যালি বলতে পারেন স্প্লেনোমেগালির কজ হিসেবে এখানে কালাজ্বর আসতে পারে, কিন্তু হিস্ট্রির সাথে তো জন্ডিস, জ্বরের হিস্ট্রি নাই। আর কেউ কিছু বলবেন? স্যার ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। ভেরি গুড। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, এটা 1 নম্বরে আসবে, কারণ হচ্ছে পেশেন্টের এনিমিয়া সিম্পটম আছে এবং হিউজ স্প্লেনোমেগালি আছে, পেশেন্টের বয়স মিডল এজ পেশেন্ট, সুতরাং 1 নম্বরে এটা আসবে, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। আর কোনো? আচ্ছা, কেন বললেন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, কেন বললেন? পয়েন্টস ইন ফেভার কি? আপনার পয়েন্ট ইন ফেভার কি? স্যার ম্যালিগন্যান্সির কারণে এনিমিয়া, স্যার এনিমিয়া, স্প্লিনোমেগালি, স্প্লেনোমেগালি, হিউজ স্প্লেনোমেগালি, আর স্যার হিউজ স্প্লিনোমেগালি, আর এনিমিয়া। স্যার পেশেন্টের বয়স, মিডল এজ বয়স, মিডল এজ, এইজ, মিডল এজ, স্যার এইজ, এজ, রাইট। আর ওয়েট লস আছে স্যার স্যার। পেশেন্টের এইজ, স্যার এজ, তারপরে ওয়েট লস। ওয়েট লস অবশ্য অনেকগুলা স্যার কজেই হতে পারে। ফ্যাটিক, হ্যাঁ, মানে এগুলা এনিমিয়ার সিম্পটম আর কি, ফ্যাটিকনেস, উইকনেস, পালপিটেশন। ওয়েট লস, অ্যাবডোমিনাল। এটা আমি বলে, যে কোনো মিডল এজ পেশেন্ট যদি এরকম এনিমিয়া সিম্পটম নিয়ে আসে, সাথে যদি হিউজ স্প্লেনোমেগালি থাকে, তার যদি অ্যাসাইটিস না থাকে বা লেগিটিমা যদি না থাকে, বা জন্ডিস যদি না থাকে, তাহলে প্রথমেই কিন্তু ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াটা আপনার ক্লিনিক্যালি মানে প্রফেশনাল ডায়াগনোসিস হিসেবে আনতে পারেন। কারণ এত হিউজ স্প্লেনোমেগালি জ্বর ছাড়া, জন্ডিস ছাড়া, সোয়েলিং বডি ছাড়া শুধুমাত্র সিএমএল সম্ভব এত তাড়াতাড়ি। আর বয়স্ক রোগী হলে সেক্ষেত্রে আপনি মাইলোফার্বিসিস টানতে পারতেন।
যদি এল্ডারলি পার্সন হতো তাহলে মাইলোফাইব্রোসিস আনতে পারতেন, কিন্তু পেশেন্ট তো 35 ইয়ার্স। ঠিক আছে, তাহলে দেখি আমরা আমরা আবার একটু সেলেন্ট ফিচারে যাই। আমি জাস্ট আগের এটা একটু সংক্ষেপ করলাম। মিস্টার আব্দুল কাদির 35 ইয়ার্স, কার্পেন্টার, স্মোকার, non-alcoholic, normotensive, non-diabetic, hailing from Atgram, Jokiganj, Sylhet, presented with feeling of a lump in the left upper abdomen, which is slowly increasing with dull aching pain and heaviness for the last 3 months. He also complained of anorexia, weight loss, generalized weakness, palpitation with occasional dizziness for the last 2 months. There is no history of fever, bleeding manifestation, jaundice, body swelling, bladder and bowel disturbance. এটা যারা প্রথমে পরে জয়েন করছেন তাদের জন্য আবার বলছি, এখানে মিস্টার আব্দুল কাদির 35 ইয়ার্স, কার্পেন্টার, স্মোকার, non-alcoholic, normotensive, non-diabetic, hailing from Atgram, Jokiganj, Sylhet, presented with lump in the left upper abdomen, which is slowly increasing with dull aching pain and heaviness for the last 3 months. He also complains of anorexia, weight loss, generalized weakness, palpitation with occasional dizziness for the last 2 months. No history of bleeding, fever, jaundice, swelling of the body, and bladder bowel disturbance. There is no such illness among his family members. No history of exposure or blood transfusion. On examination, the patient is ill-looking, moderately anemic, pulse 90 per minute, BP 120 70 millimeter mercury, temperature 98.4. Edema, jaundice, clubbing, leukonychia, bony tenderness, lymphadenopathy are absent. On systemic examination, huge splenomegaly with mild hepatomegaly was found. No evidence of ascites was found. এই হচ্ছে তার মানে ইম্পর্টেন্ট ফাইন্ডিং যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। প্রভিশনাল ডায়াগনোসিস, এটা যে এখানে প্রথমে 1 নম্বর আসবে ক্রনিক মাইল্ড লিউকেমিয়া। কারণ হচ্ছে পেশেন্ট মিডল এজ পেশেন্টের জ্বরের কোনো হিস্ট্রি নাই, শুধুমাত্র লাম্প ইন দ্য আপার অ্যাবডোমেন, লেফট আপার অ্যাবডোমেন, এবং তার সাথে উইকনেস, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, মানে এনিমিয়ার পেশেন্টের এনিমিয়া ছিল, সাথে মডারেটলি এনিমিয়া এবং ওয়েট লস অ্যানোরেক্সিয়া ছিল। এই জন্য ক্রনিক মাইল্ড লিউকেমিয়াটা আসবে। তবে সিম্পটম আরো থাকতে পারতো, যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকতে পারতো, সেটা নাই পেশেন্টের। ক্রনিক মাইল্ড লিউকেমিয়াতে সবসময় ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে না। Differential diagnosis: chronic liver disease with portal hypertension, কালাজ্বর, congenital hemolytic, hereditary hemolytic anemia। এগুলো আমার মনে হয় আপনি, যদি আমি লিখছি কালাজ্বরটা বললে একদম আমার মনে কালাজ্বরটা বলেন না এখানে, কারণ পেশেন্টের এন্ডেমিক রিজনে থাকার হিস্ট্রি নেই, জ্বরের হিস্ট্রি নেই, এখানে কালাজ্বর আসবে না। হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া পেশেন্টের বয়স কনসিডার করলে আসবে না, আগে কখনো ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি নাই। সুতরাং এই দুটো আপনারা বললেন না, আমি লিখছি যদিও, কিন্তু কালাজ্বর, হেমোলাইটিক অ্যানিমিয়া আপনারা বলবেন না। এই দুটো আমি লিখছি হচ্ছে পরবর্তীতে আমি যখন ইনভেস্টিগেশন দেখাবো তখন রিলেটেড কিছু জিনিস দেখার জন্য আমি এখানে উল্লেখ করছি আর কি। কিন্তু আপনারা এই কেসে প্রভিশনাল ডায়াগনোসিস বলবেন হচ্ছে এই যে সিএমএল, আর ডিডি বলবেন ক্রনিক লিভার ডিজিজ উইথ পোর্টাল হাইপারটেনশন। কিন্তু এখানে ক্রনিক লিভার ডিজিজের পয়েন্ট এগেইনস্ট হচ্ছে যে আমরা ক্রনিক লিভার ডিজিজের কোনো জন্ডিসের হিস্ট্রি পাই নাই, আর স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ এগুলো কোনোটাই পাই নাই। আর পোর্টাল হাইপারটেনশনের এভিডেন্স হিসেবে শুধু স্প্লেনোমেগালি পেলাম, পেশেন্টের অ্যাসাইটিস নাই। এগুলো হচ্ছে নেগেটিভ হিস্ট্রি, নেগেটিভ পয়েন্ট আর কি। কালাজ্বর, হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া এই পেশেন্টের ক্ষেত্রে বললেন না। পেশেন্ট যদি আরেকটু কম বয়স হয় তাহলে হেমোলাইটিক অ্যানিমিয়াটা আনতে পারেন, বা লো গ্রেড ফিভার যদিও বলতো তাহলে আপনি কালাজ্বর আনতে পারতেন। এই স্পেসিফিক এই রোগীর ক্ষেত্রে কালাজ্বর, হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়াটা আপনারা বলবেন না, বেশি বলা দরকার নেই। এখন আসেন ইনভেস্টিগেশন কি করবেন। আমি যদি বলি যে একটা পরীক্ষা করেন যেটা দিয়ে আপনি ডায়াগনোসিস একটা দুইটা একদম বলে ফেলতে পারবেন, কি পরীক্ষা করবেন? কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট কি ইনফরমেশন দিবে আপনাকে? পেরিফেরাল ব্লাড ফিল্ম। আচ্ছা, কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম কি ইনফরমেশন দিবে আপনাকে? কি ইনফরমেশন দিবে যেটা দিয়ে আপনি একদম প্রথমেই বুঝে ফেলবেন যে এটা আসলে সিএমএল না ক্রনিক লিভার ডিজিজ? স্যার প্রিকারসর অফ গ্রানুলোসাইট সিরিজ পাওয়া যাবে স্যার। এখানে প্রথম পরীক্ষাটাই হবে সিবিসি উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম। যদি এটা ক্রনিক মাইল্ড লিউকেমিয়া হয় তাহলে ডাব্লিউবিসি কাউন্ট এখানে অনেক বেশি হবে,
ইভেন 6 লাখ পর্যন্ত হতে পারে। আবার অনেক সময় আবার নর্মাল রেঞ্জের কাছাকাছিও থাকতে পারে। 10,000 থেকে 6 লাখ পর্যন্ত হতে পারে। তো বেশিরভাগ পেশেন্টেরই কিন্তু অনেক বেশি লিউকোসাইট কাউন্ট থাকে। এবং আপনি যদি ডিফারেনশিয়াল কাউন্ট দেখেন, আপনি ডিফারেনশিয়াল ডিসি কাউন্টের মধ্যে দেখবেন যে এখানে মায়োলোসাইট, তারপর মেটামায়োলোসাইট, এগুলা ইন্টারমিডিয়েট সিরিজ অফ গ্রানুলোপয়েসিসের যে ইন্টারমিডিয়েট সিরিজ অফ সেলস, মায়োলোসাইট, মেটামায়োলোসাইট, প্রোমায়োলোসাইট, এগুলার সংখ্যা বেড়ে যাবে। এগুলা 10 to 50% পর্যন্ত হতে পারে। এবং মায়োলোব্লাস্টও পেতে পারেন। যদি এটা সিএমএল এ ক্রনিক ফেজ হয়ে থাকে তাহলে এটা 10% এর থেকে কম পাবেন। আর বেসোফিলের পার্সেন্টেজ বাড়বে, এটা 2 to 10% হবে। তাহলে একটা টোটাল কাউন্ট এবং ডিফারেনশিয়াল কাউন্টের রিপোর্ট দেখেই আপনার মাথায় চলে আসবে এটা সিএমএল হওয়ার সম্ভাবনা বেশি। একটা হচ্ছে টোটাল কাউন্ট অনেক বেশি হবে, কয়েক লাখ হতে পারে। ডিফারেনশিয়াল কাউন্টের মধ্যে আপনি মায়োলোসাইট, প্রোমায়োলোসাইট এবং সেল পাবেন, বাট ইট উইল বি লেস দ্যান 10% যদি এটা ক্রনিক ফেজে থাকে। আর বেসোফিল পার্সেন্টেজ বাড়বে। হিমোগ্লোবিন যেহেতু মডারেটলি এনিমিক, এখানে এনিমিয়া পাবেন, মডারেটলি এনিমিয়া পাবেন। প্লেটলেট কাউন্ট কিন্তু সিএমএল এর ক্রনিক ফেজে প্রথমে বাড়বে, ইট মে বি আপ টু 20 লাখ পর্যন্ত হতে পারে। কিন্তু ফেজ যখন আরো উপরের দিকে যাবে তখন গিয়ে প্লেটলেট কাউন্ট আস্তে আস্তে কমতে থাকবে। প্লেটলেট কাউন্ট বাড়লেও এই প্লেটলেট কিন্তু ফুললি ফাংশনাল প্লেটলেট না। প্লেটলেট বেশি থাকলেও কিন্তু পেশেন্টের ব্লিডিং ম্যানিফেস্টেশন হতে পারে। তো একটা সিবিসি দেখে আপনি কিন্তু বুঝে ফেলবেন যেটা সিএমএল কিনা। টোটাল কাউন্ট দেখে প্লেটলেট কাউন্ট অনেক বেশি হবে এবং ইন্টারমিডিয়েট সিরিজ অফ সেল এবং মায়োলোব্লাস্ট কিছু পাবেন লেস দ্যান 10%। যদি এটা অ্যাক্সিলারেটেড ফেজে যায়, তাহলে এখানে দেখবেন যে পেশেন্টের এনিমিয়া বাড়বে আস্তে আস্তে, ব্লাড সেল মোর দ্যান 10% আসবে, 10 to 20% এর মধ্যে চলে আসবে। আর বেসোফিল পার্সেন্টেজ 20% এর বেশি চলে আসবে। প্লেটলেটটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আমরা জানি সিএমএল এর 3টা ফেজ, একটা হচ্ছে ক্রনিক ফেজ, একটা অ্যাক্সিলারেটেড ফেজ, একটা হচ্ছে ব্লাস্ট ক্রাইসিস ফেজ। ক্রনিক ফেজ থেকে যখন অ্যাক্সিলারেটিভ ফেজে যাবে এনিমিয়া বাড়বে, ব্লাড সেল আগে ছিল লেস দ্যান 10, এখানে 10 to 20% হবে। এবং প্লেটলেট আগে অনেক বেশি ছিল, এখানে প্লেটলেট আস্তে আস্তে কমতে থাকবে। আর ব্লাস্ট ক্রাইসিসে চলে গেলে তখন এটা অ্যাকিউট লিউকেমিয়াতে টার্ন করে যাবে, তখন আসলে ব্লাড সেল মোর দ্যান 20% হয়ে যাবে এবং প্লেটলেট কাউন্ট নরমাল থেকে কমে যাবে। তো এইটা দেখে আমরা বুঝবো যে সিএমএল এবং কোন ফেজে আছে। আর আদার ডিজিজ গুলাতে যেমন সিএলডি তে যদি আমি সিবিসি করি তাহলে এনিমিয়া পেতে পারি, মাইল্ড এনিমিয়া। যদি ব্লিডিং বেশি হয় তাহলে হয়তো এনিমিয়া বাড়তে পারে। আর যদি হাইপার স্পিরিডিজম থাকে সিএলডির সাথে তখন প্যানসাইটোপেনিয়া পেতে পারে। আর অনেক সময় সিএলডি তে ম্যাক্রোসাইটোসিস থাকতে পারে। সিবিসি যদি হেরিডিটারি হেমোলাইটিক এনিমিয়া হয়ে থাকে তাহলে এনিমিয়াটা বেশি পাবেন, সিভিয়ার পাবেন। কালা জ্বরে এনিমিয়া মডারেট হতে পারে, মডারেট পর্যন্ত হতে পারে কালা জ্বরে। এছাড়া ডিফারেনশিয়াল কাউন্টে কিন্তু এখানে সিবিসি তে কোনো আলাদা কোনো ইনফরমেশন পাওয়া যাবে না, যেটা আমরা সিএমএল এ পেলাম। এবং কালা জ্বরে হচ্ছে লিউকোপেনিয়া পাওয়া যাবে, কালা জ্বরে লিউকোপেনিয়া পাওয়া যায়, প্রোগ্রেসিভ লিউকোপেনিয়া, এবং এনিমিয়া মডারেট হয়। সুতরাং একটা সিবিসি দিয়ে আপনি সিএমএল, সিএলডি, কালা জ্বর এবং হেরিডিটারি হেমোলাইটিক এনিমিয়া একদম ক্লিয়ার কাট ডিফারেনশিয়েট করতে পারবেন। পেরিফেরাল ব্লাড ফিল্ম, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে দেখবেন যে আরবিসি রিডিউস থাকবে যেহেতু এনিমিয়া আছে পেশেন্টের। নর্মোক্রমিক, নর্মোসাইটিক হবে, নিউক্লিয়েটেড আরবিসি পাওয়া যাবে এখানে। ডাব্লিউবিসি অনেক বেশি থাকবে এবং এখানে সেগমেন্টেড নিউট্রোফিল, মায়োলোসাইট, প্রোমায়োলোসাইট এগুলা প্রিডমিনেন্ট থাকবে এবং মায়োলোব্লাস্ট থাকতে পারে লেস দ্যান 10%। যেমন পেরিফেরাল ব্লাডে যেমন 10%, ডিফারেনশিয়াল কাউন্টে যেমন 10% কম ছিল, এখানেও 10% কম পাবে। প্লেটলেটটা অনেক বেশি থাকবে। হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়াতে আপনি এখানে আরবিসি রিডিউস পাবেন, মাইক্রোসাইটিক হাইপোক্রমিক হবে। সিএমএল আমরা বলছি নর্মোক্রমিক, নর্মোসাইটিক। আর এখানে অ্যানাইসোপয়কুলোসাইটোসিস অনেক বেশি পাওয়া যাবে এবং মানে ফ্র্যাগমেন্টেড আরবিসি যেটাকে আমরা সিস্টোসাইটস বলি বা বাইট সেল বলি, এগুলা আপনার স্পেসিফিক্যালি কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়াতে পাওয়া যাবে। আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন যদি করেন নেক্সট, তাহলে সিএমএল আমরা হিউজ স্প্লেনোমেগালি এবং মাইল্ড হেপাটোমেগালি পাবো। সিএলডি তে হিউজ স্প্লেনোমেগালি, হিউজ বা মডারেট স্প্লেনোমেগালি থাকবে, সাথে
হেটারোজেনাস লিভার আর্কিটেকচার, এখানে লিভার আর্কিটেকচারের একটু চেঞ্জ থাকবে, হেটারোজেনাস লিভার আর্কিটেকচার উইথ অ্যাসাইটিস থাকবে। ইউজ স্প্লেনোমেগালি উইথ হেটারোজেনাস লিভার আর্কিটেকচার উইথ অ্যাসাইটিস। আর হেমোলাইটিক অ্যানিমিয়া বা কালাজ্বর এগুলাতে শুধু ওই যে স্প্লেনোমেগালি পাবেন। তাহলে আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা সিএলডি এর ক্ষেত্রে স্পেসিফিক কিছু লিভারের চেহারাগত চেঞ্জ পাবো, যেটাকে আমরা হেটারোজেনাস লিভার প্যারেনকেমা বলি, এবং সাথে অ্যাসাইটিস থাকবে। ক্লিনিক্যালি যদি আপনি অ্যাসাইটিস নাও পান, আল্ট্রাসোনো আপনাকে হয়তো মাইল্ড অ্যাসাইটিস বলতে পারে, যেটা হয়তো ক্লিনিক্যালি আপনার হয়তো পাওয়া যায়নি। এখন আপনি যদি সিবিসি এবং পিবিএফ এ যদি স্পেসিফিক্যালি সিএমএল এর ফাইন্ডিং পেয়ে যান, তাহলে আপনি আর বেশি পরীক্ষা করার দরকার নেই। আপনি কনফার্ম মানে এরপরে যেটা করবেন সেটা হচ্ছে বোন ম্যারো এক্সামিনেশন। বোন ম্যারো করলেই আপনার সিএমএল এর যে ফাইন্ডিং আপনার পেরিফেরাল ব্লাডে পেলেন, সেই ফাইন্ডিং গুলো এখানে আরো কনফার্ম হবে। তো বোন ম্যারো যদি করেন, সেখানে হাইপার সেলুলার বোন ম্যারো পাবেন, ইরাথ্রোপয়েসিস নর্মোপ্লাস্টিক হবে এবং ডিক্রিজ থাকবে, মাইলয়েড ইরাথ্রয়েড রেশিওটা ইনক্রিজ থাকবে। মাইলয়েড, যেহেতু এটা মাইলয়েড সিরিজের ম্যালিগনেন্সি, মাইলয়েড পার্সেন্টেজটা অনেক বেশি হবে, এবং এখানে মাইলোসাইট, প্রোমাইলোসাইট এগুলো বেশি থাকবে, মাইলোব্লাস্টও বেশি থাকবে। ব্লাস্ট ক্রনিক ফেজে লেস দেন 10%, অ্যাক্সিলারেটেড ফেজে 10 to 20%, এবং ব্লাস্ট ক্রাইসিসে মোর দেন 20%। আর মেগা কেরোসাইট এখানে প্রমিনেন্ট থাকবে এবং স্মলার থাকবে, ছোট থাকবে কিন্তু অনেক বেশি পরিমাণে থাকবে। এটা হলো সি। আর যদি এটা কালাজ্বর হয়, কালাজ্বরে আপনি এখানে বোন ম্যারো এক্সামিন করলে লিশম্যানিয়া ডোনোভানি যে বডি, সেই লিশম্যানিয়া ডোনোভানি বডি পাবেন কালাজ্বরে। কালাজ্বরের ক্ষেত্রে আমরা অনেক সময় বোন ম্যারো করে থাকি। 85% ক্ষেত্রে এই কালাজ্বরে লিশম্যানিয়া ডোনোভানি বডি পাওয়া যায়। সিএমএল যদি হয়, তাহলে আপনার এরপরে আসলে আর যদি টেস্ট করতে হয়, তারপরে আপনি সাইটোজেনেটিক টেস্ট করবেন, মানে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা, যেটা সিএমএল এ কমনলি পাওয়া যায়, ফিলাডেলফিয়া ক্রোমোজোম। সেই ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি দেখার জন্য আপনি ব্লাড, পেরিফেরাল ব্লাড ইউজ করতে পারেন, বোন ম্যারো ইউজ করতে পারেন। বোন ম্যারো থেকেও করা যায়, পেরিফেরাল ব্লাড থেকেও করা যায়। সেই ব্লাড আপনি সাইটোজেনেটিক স্টাডি করলে ফিলাডেলফিয়া ক্রোমোজোম পাবেন, সেটা 95% ক্ষেত্রে পজিটিভ পাওয়া যায়। আর বাকি 5%-এ ফিলাডেলফিয়া ক্রোমোজোম পাওয়া যায় না, কিন্তু বিসিআর অ্যাবেলসন যে চাইমেরিক জিন, সেই জিনটা পাওয়া যায়, সেটা আপনি সাইটোজেনেটিক স্টাডি করলে পাবেন। এই সিএমএল হলে এই ইনভেস্টিগেশন আর বেশি কিছু লাগবে না, এগুলোই এনাফ। কিন্তু যদি আপনি সিবিসি পিডিএফ আপনাকে সিএমএল এর ইয়ে না দেয়, তাহলে আপনাকে তখন আপনার লিভার ডিজিজ গুলা এক্সক্লুড করতে হবে, লিভার ফাংশন টেস্ট করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে সিরাম বিলিরুবিন করবেন। বিলিরুবিন সিএলডি হলেও বাড়তে পারে বা নর্মালও থাকতে পারে। হেমোলাইটিক অ্যানিমিয়াতে মাইল্ড অ্যানিমিয়া থাকবে, হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়াতে। সিরাম এএলটি, এটা হেমোলাইটিক অ্যানিমিয়াতে আবার নর্মাল থাকবে, কিন্তু সিএলডি তে বেশি থাকতে পারে। ক্রনিক লিভার ডিজিজে বাড়তে পারে, কিন্তু হেমোলাইটিক অ্যানিমিয়াতে নর্মাল থাকবে। সিরাম অ্যালবুমিন, এটা ক্রনিক লিভার ডিজিজে কমে যাবে, আবার ওদিকে কালাজ্বরেও কমতে পারে সিরাম অ্যালবুমিন। গ্লোবিউলিন ক্রনিক লিভার ডিজিজে বাড়বে, যার ফলে অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও এটা অল্টারেশন হবে সিএলডি তে, যেটা কালাজ্বরেও হতে পারে। যদি ক্রনিক লিভার ডিজিজের আল্ট্রাসোনোগ্রাফিতে ওরকম চেঞ্জ আসে এবং আপনার লিভার ফাংশনে যে বিলিরুবিন, এএলটি, অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও এগুলোতে চেঞ্জ পান, তাহলে আপনি ভাইরাল মার্কার গুলো দেখবেন। হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, এই দুটো হচ্ছে কমন ভাইরাল মার্কার যেগুলো ক্রনিক লিভার ডিজিজ করে। সেক্ষেত্রে বি ভাইরালের সিরাম এইচবিএসএজি এবং এসসিবি অ্যান্টিবডি করবেন। রেটিকুলোসাইট কাউন্ট হেমোলাইটিক অ্যানিমিয়াতে অনেক বেশি হবে, 5% থেকে বেশি হবে। আর যদি পেশেন্ট অ্যানিমিক থাকে, তাহলে আপনি আয়রন প্রোফাইল করতে পারেন, সিরাম আয়রন, ফেরেটিন, টিআইবিসি। যদি হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া হয়, তাহলে সিরাম আয়রন বেশি হবে, ফেরেটিনও বেশি হবে, টিআইবিসি কমে যাবে। যেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া জাস্ট উল্টা হয়। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কি হয়, আয়রন কমে যায়, ফেরেটিন কমে, টিআইবিসি আবার বাড়ে। কিন্তু হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়াতে এখানে সিরাম আয়রন বেড়ে যাবে, ফেরেটিন বাড়বে, টিআইবিসি আবার কমে যাবে, কারণ এখানে হিমোগ্লোবিন ব্রেকডাউন হয়ে আয়রন রিলিজ হচ্ছে ব্লাডে। এক্স-রে স্কাল হেমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে আপনি দেখবেন যে ওয়াইডেনিং অফ দ্য ডিপ্লয়েড স্পেস, থিকেনিং অফ দ্য ট্রাবিকুলা, গিভিং রাইজ টু হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স। এখানে আপনি বিশেষ করে ইয়াং পেশেন্ট হলে এই ফাইন্ডিং গুলো ভালো পাবেন বাচ্চাদের ক্ষেত্রে।
আর কনফার্মেটরি টেস্ট ফর হেমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। এটা করলে আপনার ডায়াগনোসিস কনফার্ম হবে। সেটার ক্ষেত্রে আপনি হিমোগ্লোবিন এ নরমালি যেটা 99% বা এরকম থাকে সেটা কমে যাবে, হিমোগ্লোবিন এফ এর পার্সেন্টেজ বাড়বে, হিমোগ্লোবিন এ টু পার্সেন্টেজ বাড়বে। যদি মেজর ভ্যারাইটি হয় এফটা সবচেয়ে বেশি হবে, তারপরে এ টু, তারপরে এ। আর যদি মাইনর হয় তাহলে এ বেশি থাকবে, তারপরে এ টু, তারপরে এফ। নরমালি তো হিমোগ্লোবিন এফ থাকে না অ্যাডাল্টে। ক্রনিক লিভার ডিজিজ যদি আপনার আগের ইনভেস্টিগেশন গুলাতে আপনি সাপোর্ট করে, তাহলে আপনি ফার্দার ইনভেস্টিগেশনের জন্য এন্ডোস্কোপি করতে পারেন। এন্ডোস্কোপি করলে ইসোফেজিয়াল ভ্যারিস পাবেন, সেই ভ্যারিস আছে কিনা সেটা দেখবেন। আচ্ছা, এখানে আমি কালাজ্বরের টেস্ট বলছি, কিন্তু আমাদের যেহেতু ডিডির মধ্যে কালাজ্বর আমরা আনবো না, সুতরাং এই টেস্টগুলো এখানে উল্লেখ করতে হবে না। ডিডিতে যেগুলো আনবে সেগুলাই শুধু টেস্টের এখানে উল্লেখ করবেন। তারপরেও জাস্ট টেস্টের নাম জানানোর জন্য আমি এখানে লিখলাম যে কালাজ্বরের জন্য আমরা কি কি টেস্ট করি। অ্যান্টিবডি টেস্ট করি। অ্যান্টিবডি টেস্টের মধ্যে ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট একটা আছে, আরেকটা হচ্ছে ক্রোমাটোগ্রাফ টেস্ট, আইসিটি, যেটাকে আরকে-39 টেস্ট বলে। অ্যালাইজার টেস্ট করা হয়, কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট করা হয়, অ্যালডিহাইড টেস্ট করা হয়। এগুলো সব অ্যান্টিবডি টেস্ট। এগুলা সব বেশিরভাগই হচ্ছে নন স্পেসিফিক, অনেক আদার ডিজিজও পজিটিভ হয়। অ্যান্টিজেন টেস্ট এটা মোর স্পেসিফিক, মোর সেনসিটিভ, 99% সেনসিটিভ স্পেসিফিক, এবং এটা ইউরিন দিয়ে করা হয়। লেটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট, এটা দিয়ে আপনি অ্যাক্টিভ ইনফেকশন ডায়াগনোসিস করতে পারবেন। ইট ইজ মোর স্পেসিফিক। আর কনফার্মেটরি টেস্ট হচ্ছে আইসোলেশন অফ দ্য অ্যান্টিবডি, যেটা আপনি স্প্লিন পাংচার করে করতে পারেন, বোন ম্যারো থেকে করতে পারেন, লিভার এফএনএসি করে করতে পারেন, অথবা লিম্ফ নোড এফএনএসি করে করতে পারেন। স্প্লিনিক পাংচারের সেন্সিটিভিটি সবচেয়ে বেশি 95% অ্যান্টিবডি ডিটেকশন করার জন্য, বোন ম্যারো এবং লিভারের 85% এবং স্প্লিন লিম্ফ নোড থেকে 65%। সুতরাং আমাদের আগের যে পরীক্ষাগুলো দেখালাম আমরা, এই সবকিছু মিলে, যেহেতু আমি প্রথমে প্রভিশনাল ডায়াগনোসিস যেটা সিএমএল বলছি, আপনার সিবিসি পিবিএফ এই দুইটা যদি সাজেস্ট করে সিএমএল, আপনি বোন ম্যারো করে ফেলবেন, তারপরে সাইটোজেনেটিক স্টাডি করবেন ফিলাডেলফিয়া ক্রোমোসোমের জন্য, এবং বিসিআর এবলসন যে চাইমেরিক জিন সেটা আছে কিনা দেখার জন্য। এগুলা করলে আপনার সিএমএল এর ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে যাবে। সিএমএল এর জন্য আর বাকি লিভার ফাংশন টেস্ট বা অন্য টেস্ট করার দরকার নেই। কিন্তু যদি আপনার এগুলাতে ক্লিয়ার কাট না আসে, তখন আপনি অন্যান্য লিভার ফাংশন বা হেমোলাইটিক অ্যানিমিয়া যে টেস্টগুলো সেগুলো করতে পারেন, যদি ডিডির মধ্যে আসে। যেহেতু আমরা ডিডিতে এখন লিভার ফাংশন যেহেতু আমরা ডিডিতে এখানে আপনার আমরা ক্রনিক লিভার ডিজিজ বললাম, সেহেতু ক্রনিক লিভার ডিজিজ। হ্যালো, ইস্তিয়াক খান, আপনার কথা আমি বুঝতে পারছি না। ইস্তিয়াক খান, আপনি একটু স্পিকারটা কাছে নিয়ে কথা বলেন। ইস্তিয়াক খান শোয়েব, আপনার কথাটা বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না। না, আমরা যেহেতু ডিডিতে আপনার ক্রনিক লিভার ডিজিজ বলছি, এখানে লিভারের যে টেস্টগুলো সেগুলো আপনাকে বলতে হবে, কিন্তু কালাজ্বরের টেস্ট বা হেমোলাইটিক অ্যানিমিয়া টেস্ট এখানে বলা দরকার নেই। যদি আপনি ডিডির মধ্যে আনেন তাহলে তখন সেগুলো বলবেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। হ্যালো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। এখানে আসলে আমি টেস্টের ইয়েটা একটু বেশি নিয়ে আসছি, এই কারণে যেহেতু আমি ওখানে লিখছিলাম যে কালাজ্বর এবং হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া এই ধরনের কেসে ডিডির মধ্যে আসতে পারে, কিন্তু স্পেসিফিক এই কেসের জন্য আপনার কালাজ্বর বা
হেমোলাইটিক অ্যানিমিয়ার কথা না বলাই ভালো, যেহেতু পেশেন্টের বয়স বেশি, মিডল এজ। তো অন্যান্য কেসে যেমন পেশেন্টের বয়স যদি আরেকটু কম হতো তখন আপনি হয়তো হেমোলাইটিক অ্যানিমিয়া বলতে পারতেন। সেক্ষেত্রে আপনি কি কি পরীক্ষা করবেন ওইটা জাস্ট আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্যই আমি এখানে ইনভেস্টিগেশন গুলো ওভাবে সবগুলোই নিয়ে আসছি। কিন্তু এই কেসের ক্ষেত্রে আপনি সিবিসি, পিএফ, বোন ম্যারো, তারপরে সাইটোজেনেটিক স্টাডি, এটার পরে ক্রনিক লিভার ডিজিজের জন্য যে টেস্টগুলো সেগুলোই বলবেন। এখানে আপনি হেমোলাইটিক অ্যানিমিয়া টেস্ট বা কালাজ্বরের টেস্টগুলো বলা দরকার নেই, যেহেতু আপনি ডিডি হিসেবে আনবেন না। আমি জাস্ট আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য এখানে দেখাচ্ছি। সো আমাদের কনফার্ম ডায়াগনোসিস হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। তাহলে ট্রিটমেন্ট কি? ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া যদি এটা ক্রনিক, যেহেতু পেশেন্টটা ক্রনিক ফেজে আছে, এই ক্রনিক ফেজের ট্রিটমেন্ট হচ্ছে প্রথমে পেশেন্ট যদি এনিমিয়া খুব বেশি হয় তাহলে হয়তো ব্লাড ট্রান্সফিউশন করবেন। কিন্তু পেশেন্ট যেহেতু মডারেটলি এনিমিক, ব্লাড ট্রান্সফিউশন করার দরকার নাই। তার আন্ডারলাইং ডিজিজকে ট্রিটমেন্ট করলে তার এনিমিয়া আস্তে আস্তে কারেকশন হয়ে যাবে। এই জন্য সাপোর্টিভ ট্রিটমেন্টের কথা এখানে তেমন লিখি নাই, কারণ পেশেন্টের জ্বর নাই, এই জন্য ইনফেকশন কন্ট্রোলের কোনো কিছু লেখা হয়নি, বা পেশেন্টের এনিমিয়া খুব সিভিয়ার না, এই জন্য ব্লাড ট্রান্সফিউশনের কথা লেখা হয়নি। তো প্রথমে এই ধরনের কেসেস ক্রনিক ফেজে যেহেতু আছে, আমি ড্রাগ ট্রিটমেন্ট দেবো, এবং ড্রাগ অফ চয়েস হচ্ছে ইমাটিনিব। মানে টাইরোসিন কাইনেজ ইনহিবিটরের ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ইমাটিনিব। ইমাটিনিব হচ্ছে প্রেজেন্টলি সবচেয়ে কারেন্টলি মোস্ট কমনলি ইউজ ড্রাগ। এটার ডোজ হচ্ছে 400 মিলিগ্রাম ডেইলি। এটা এক্স্যাক্টলি কতদিন খাওয়া লাগবে এটার কোনো ডেফিনেট ডিউরেশন নাই, এটা আপনি পেশেন্টের ট্রিটমেন্ট রেসপন্স দেখে আপনি এটা কন্টিনিউ করবেন। ইভেন এমনও হতে পারে এটা ইনডিফিনিটলি কন্টিনিউ করা লাগতে পারে। ইমাটিনিবের সুবিধা যেটা হচ্ছে, এটা হেমাটোলজিক্যাল কিউর তো করে 95% ক্ষেত্রে, মানে কাউন্ট গুলা নর্মাল করে ফেলে। এবং এটার যে আন্ডারলাইং যে সাইটোজেনেটিক অ্যাবনর্মালিটি যেটা ফিলাডেলফিয়া ক্রোমোজোম, সেটাকেও আপনার প্রায় 75% ক্ষেত্রে এটা নেগেটিভ করে। তার মানে এটা হেমাটোলজিক্যাল কিউরও করে, এটা 75% ক্ষেত্রে এটা সাইটোজেনেটিক কিউরও করে। সুতরাং ইট ইজ এ ভেরি গুড ড্রাগ এবং ভেরি প্রমিসিং ড্রাগ, এবং পেশেন্টকে দেওয়ার আগে পেশেন্টকে ভালো করে জিজ্ঞেস করে নেবেন পেশেন্ট এটা কন্টিনিউ করতে পারবেন কিনা। এটা 400 মিলিগ্রাম ডেইলি অ্যাটলিস্ট 400 টাকা পার ডে লাগবে। সুতরাং পেশেন্টের ইকোনমিক কন্ডিশন যদি খারাপ থাকে তাহলে পেশেন্টকে লিখে দিলে পেশেন্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস গেলে তারপর বন্ধ করে দেবে। সুতরাং দেওয়ার আগে কাউন্সেলিং করতে হবে যে আপনি এটা কন্টিনিউ করতে পারবেন কিনা। যদি কন্টিনিউ করতে না পারেন তাহলে আপনি আদার সেকেন্ড লাইন বা অন্যান্য যেগুলো লেস কস্টলি ড্রাগ সেগুলো ইউজ করবেন। ফার্স্ট লাইন ড্রাগ ইমাটিনিব টাইরোসিন কাইনেজ ইনহিবিটর যদি ফেল করে, অথবা যদি এটা দেওয়ার পরে রেসপন্স করে আবার যদি রিল্যাপস করে, সেক্ষেত্রে সেকেন্ড লাইন ট্রিটমেন্টের মধ্যে আছে টাইরোসিন কাইনেজ ইনহিবিটরের আরো ড্রাগ আছে, যেমন ডেসার্টিনিব এবং লিনোটিনিব। এগুলো টাইরোসিন কাইনেজ ইনহিবিটর, এগুলো সেকেন্ড লাইন হিসেবে দেওয়া যেতে পারে যদি ফার্স্ট লাইন ইমাটিনিব ফেল করে, অথবা পেশেন্টকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের অ্যাডভাইস দেওয়া যেতে পারে যদি ফার্স্ট লাইন ড্রাগ ট্রিটমেন্ট ফেল করে। এখন যদি পেশেন্ট খুব গরিব হয়, পেশেন্ট 400 টাকা ডেইলি করে এটা কন্টিনিউ করতে পারবে না, সেই ক্ষেত্রে আপনি লেস কস্টলি ড্রাগ যেটা আগে ইউজ হতো এখন খুব কম ইউজ হয়, সেটা হচ্ছে হাইড্রোক্সি ইউরিয়া ইউজ করতে পারেন। হাইড্রোক্সি ইউরিয়া হেমাটোলজিক্যাল কিউর করে, হেমাটোলজিক্যাল প্যারামিটারগুলো নরমাল করে, কিন্তু এটা সাইটোজেনেটিক কোনো রিমিশন করে না। তার মানে ফিলাডেলফিয়া ক্রোমোসোম যেটা সেটাকে সে ডিমিনিশড করে না, বা সেটা সেটা সে কিউর করে, সাইটোজেনেটিক কিউর করে না। যার ফলে পেশেন্টের কিন্তু ব্লাস্ট ক্রাইসিসের যে রেট, যে ফেট, সেটা কিন্তু হবেই। এটাতে পেশেন্ট কিউর হবে না, সাময়িক ট্রান্সিয়েন্টলি তার কাউন্টগুলো নরমাল থাকবে, সে হয়তো ট্রান্সিয়েন্টলি ভালো থাকবে। সুতরাং হাইড্রোক্সি ইউরিয়া দিতে পারেন যদি পেশেন্ট খুব গরিব হয়, সেটাতে ওটা কন্টিনিউ করতে না পারে। আর যদি পেশেন্ট ইয়াং পেশেন্ট হয়, এবং সেই ক্ষেত্রে আপনি বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের অ্যাডভাইস করতে পারেন, অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। এটা 70% ক্ষেত্রে এটা কিউরেটিভ। যদি পেশেন্ট অ্যাক্সিলারেটেড ফেজে যায় বা ব্লাস্ট ক্রাইসিস ফেজে যায়, সেক্ষেত্রে আসলে ট্রিটমেন্টটা ডিফিকাল্ট। যদি পেশেন্ট আগে থেকে ইমার্টিনিব পেয়ে না থাকে তাহলে আপনি ইমার্টিনিব দিবেন। যদি ইমার্টিনিব পেয়ে থাকে তাহলে পেশেন্টকে হাইড্রোক্সি ইউরিয়া এবং তার সাথে লো ডোজ সাইটোরোপিন দিতে পারেন। কিন্তু পেশেন্টের রেসপন্স খুব ভালো হবে না। আর ব্লাস্ট ক্রাইসিসে চলে গেলে অ্যাকিউট লিউকেমিয়ার যে ট্রিটমেন্ট, ওইরকম অ্যাকিউট লিউকেমিয়ার ট্রিটমেন্ট দিতে হবে। সাপোর্টিভ ট্রিটমেন্ট লাগবে, তাহলে ব্লাড ট্রান্সফিউশন লাগবে, ইনফেকশন কন্ট্রোল করতে হবে।
তো এটা হলো সংক্ষেপে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার ট্রিটমেন্ট। আমরা শুধু এই ড্রাগগুলোর নাম জানলে হবে। এটা সাইটোজেনেটিক কিউর কি জিনিস এবং হেমাটোলজিক্যাল কিউর কি জিনিস। হেমাটোলজিক্যাল কিউর মানে হচ্ছে তার ব্লাডের যে প্যারামিটার গুলো আছে, যে অ্যাবনর্মালিটি গুলো আছে, সেটা নর্মাল হয়ে যাবে। তার স্প্লেনোমেগালি ক্লিনিক্যাল কিউর হবে, হেমাটোলজিক্যাল কিউর হবে এবং সাইটোজেনেটিক কিউর হবে। তিনটা কিউর হবে। ক্লিনিক্যাল কিউর মানে হচ্ছে পেশেন্টের অ্যানিমিয়া কমে যাবে, অ্যানিমিয়া সিম্পটম কমবে, স্প্লেনোমেগালি কমবে। হেমাটোলজিক্যাল কিউর হচ্ছে তার কাউন্ট নর্মাল হবে, হিমোগ্লোবিন পার্সেন্টেজ নর্মাল হয়ে যাবে, ডিফারেনশিয়াল কাউন্ট নর্মাল হবে, প্লেটলেট কাউন্ট নর্মাল হয়ে যাবে। আর সাইটোজেনেটিক কিউর হচ্ছে তার যে ফিলাডেলফিয়া ক্রোমোসোম যেটা, সেটা নেগেটিভ হয়ে যাবে। সুতরাং ট্রিটমেন্ট পাওয়া অবস্থায় আমরা তাকে বছর খানেক পরে তার ফিলাডেলফিয়া ক্রোমোসোমটা আবার সাইটোজেনেটিক স্টাডি করে দেখতে হবে। ট্রিটমেন্টের আগে অবশ্যই দেখবেন এবং ট্রিটমেন্ট করার পরে আবার দেখতে হবে, তাহলে বুঝতে পারবো যে সাইটোজেনেটিক কিউর হচ্ছে কিনা। আর বাকি ডিজিজগুলোর ট্রিটমেন্ট আমি এখানে বললাম না, সেটা আপনারা সবগুলা জানেন যে ক্রনিক লিভার ডিজিজ হলে কি ট্রিটমেন্ট করবেন এবং আদার ডিজিজ আদার যে ডিডি থাকবে সেই ডিডি গুলোর ট্রিটমেন্ট এখানে বলবেন। আমি এখানেই শেষ করব। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। স্যার প্রথম 3টে স্লাইড একটু দেখাইলে ভালো হতো স্যার, পরে জয়েন করছি তো এই কারণে। প্রথমটা? হ্যাঁ স্যার, ফার্স্ট 3টে স্লাইড স্যার। আচ্ছা, এখানে যদি পেশেন্টটা যদি বয়স যদি হতো ধরেন আপনার 14-15, 14 to 15 ইয়ার্স, পেশেন্ট যদি এসে বলতো এরকম তার লেফট আপার অ্যাবডোমেনে একটা ল্যাম্প আছে, সাথে অ্যানিমিয়ার সিম্পটম গুলো আরো প্রিডমিনেন্টলি বলতো যে তার উইকনেস, পালপিটেশন এগুলো হচ্ছে, তাহলে আপনার ডিডি কি বলতেন? এক্সামিন করে যদি আপনি মাইল এনিমিয়া পেতেন, মাইল জন্ডিস পেতেন, তাহলে ডিডি কি বলতেন? তখন অবশ্যই আপনাকে ডিডি বলতে হবে, যে যেহেতু বয়স কম, ওই হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া বলতে হবে। হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া বলতে এটা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া মেজরও হতে পারে, অথবা আপনার হিমোগ্লোবিন ই ডিজিজও হতে পারে, অথবা হিমোগ্লোবিন ই ডিজিজ বিটা থ্যালাসেমিয়া কম্বিনেশন যেটা, সেটাও হতে পারে। স্পেসিফিক এটা ডায়াগনোসিস না বলে হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া বলতে পারেন। যদি বয়স কম হয়, এরকম হিউজ স্প্লেনোমেগালি নিয়ে আসে, সাথে যদি সিভিয়ার অ্যানিমিয়া থাকে এবং মাইল্ড জন্ডিস থাকে, সেক্ষেত্রে ওই ধরনের পেশেন্টের আপনি যদি অ্যাপিয়ারেন্স দেখেন, তখন কিন্তু ফেশিয়াল অ্যাপিয়ারেন্স একটু ডিফারেন্ট পাবেন, মঙ্গোলয়েড ফেসেস পাবেন। তার ম্যাক্সিলারি প্রমিনেন্স হবে, যেটা আমরা ওই হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়াতে পাই। বলেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। রুবাইয়া হোসেন, আপনার কোনো কোয়েশ্চেন আছে? জি না স্যার। আসলে খুব সোজা কেস না, কেসটা খুব সোজা, কারণ এই ধরনের যদি একটা পেশেন্ট এসে বলে লেফট আপার অ্যাবডোমেনাল লাম্প, আপনার মাথায় সাথে সাথে চলে আসবে ইট ইজ স্প্লিন, মোস্ট প্রবাবলি স্প্লিন, লেফট কিডনি হতে পারে। এবং এই ধরনের লাম্পের প্রেজেন্টেশনের কমন কজ, মানে হিউজ স্প্লেনোমেগালির কজ খুব বেশি না। একটা হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া,
একটা হচ্ছে হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া, অথবা যদি সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাসাইটিস থাকবে। আর যদি ফিভার যদি বলে তাহলে কালাজ্বর, যদি কালাজ্বর এন্ডেমিক এরিয়া থেকে আসে, তাহলে খুব বেশি কজ না কিন্তু, সুতরাং ডায়াগনোসিস করা খুব ডিফিকাল্ট হবে না, ডায়াগনোসিস করা খুব সোজা। আর কোনো কোশ্চেন থাকলে বলেন, এখনো টাইম শেষ হয়নি। আরিফুল ইসলাম, কোন কোশ্চেন আছে? না স্যার, কোনো কোশ্চেন নেই। যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমার আজকে এখানে শেষ করছি। আর আমি জানি না এইভাবে আসলে লং কেস নিলে আপনাদের কোনো লাভ হচ্ছে কিনা। হয়তো চিন্তা ভাবনাটা হয়তো আমরা একটু ইয়ে করতে পারবো, কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসগুলো এখানে দেখানো যাচ্ছে না, এটাই হচ্ছে ডেফিসিট। সবাই ভালো থাকবেন, আমি শেষ করছি ক্লাস। খোদা হাফেজ।